দর্শক, সরকার পতনের পর পার হতে চলেছে প্রায় একটা মাস। রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন মহলের প্রত্যাশা এবং পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করতে দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশে আজ আমাদের বিশেষ আয়োজন পতনের পর এক মাস। এই আলোচনায় অংশ নেবার জন্য আমার সঙ্গে দুজন অতিথি যোগ দিয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং একই সঙ্গে রয়েছেন দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আসলে আলোচনা শুরু করতে চাই রাজনীতির মানুষ দুদু ভাই আপনাকে দিয়েই। একটি মাস পেরিয়ে গেল, 16 বছরের কর্তৃত্ববাদী একটি সরকার, তারা ক্ষমতার পতনের পরে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এখন দেশ। এই এক মাস নতুনত্ব কিছু পেয়েছেন কিনা, আর প্রত্যাশা এক মাসে পূরণ করা অনেকটা কঠিন, যদি কোনো প্রত্যাশার প্রাপ্তি কিছু থাকে সেটাও বলবেন। আমি আলোকপাত করছি অন্তর্বর্তী সরকারের এই এক মাস আসলে কেমন দেখলেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহযোগী আলোচক সৌরভ ভাই শুভেচ্ছা, আর যারা দেখছেন টেলিভিশন তাদেরকে অভিনন্দন। একটা মাসের মধ্যে প্রথম পাওয়াটা যেটা আমার কাছে মনে হয়, সেটা একটা মানে ফ্যাসিবাদী সরকারের পরিবর্তে একটি উদ্যোগী, উৎসাহী, সাড়া জাগানো ডক্টর ইউনূস সাহেবের একটা নতুন সরকার। এটা আমার কাছে এক মাসের মধ্যে একটি নতুন পাওনা। জি হ্যাঁ, সময় খুব বেশি না, এক মাস খুবই কম সময়, কিন্তু মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সঙ্গে যদি এক মাস মিলাতে যায় তো খুব বেশি কিছু বলতে পারবো না। মানে সরকারের পক্ষে আমি সরকারের এমনিতে সমর্থক। একটা নতুন সময়ের জন্য নতুন ভাবনা, স্বপ্ন দেখানোর পরিস্থিতির প্রেক্ষিতে, এবং এখানে ডক্টর ইউনূস সাহেব সহ যেসব বিচক্ষণ ব্যক্তিরা আছেন তাদেরকে আমি পছন্দ করছি এই কারণে যে তারা একটা ভালো কিছু করতে পারবে। এই জায়গা থেকে তাদের কাছে আমাদের যে চাওয়াটা, যদি আপনি প্রশ্ন করেন সেই চাওয়াটার মধ্যে সম্ভাবনা কতটা দেখা গেছে, এখনো আলোচনা পর্যায়ে। প্রথমে তাদের বাক্যবান যেগুলো ছিল, এখন সেই জায়গা থেকে তারা বাস্তবতায় অনেকটা আসছে বলে আমার ধারণা। অর্থাৎ কতদিন থাকবেন, কি করবেন, কতদিনের মধ্যে করবেন, এই যে প্রশ্নগুলো ছিল, প্রত্যাশাগুলো ছিল, এটা সঠিক জবাব ছিল না, বা তাদের কাছে আমরা পাচ্ছিলাম না। যেমন আমরাও বলেছি, আমাদের নির্দিষ্ট কোনো সময় আমরা বেঁধে দিই নাই। মানে আমার রাজনৈতিক দল বা আমরা যে দলের অনুসারী, স্পষ্ট করে বলা হয়েছে একটা যৌক্তিক সময়ের মধ্যে আমরা তাদের কাছে প্রত্যাশাগুলো চাই। তো সেই যৌক্তিক সময়টা তারাই নির্ধারণ করতে পারবে বলে আমার ধারণা। কারণ শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তি বাংলাদেশে একজনই আছে। তিনি শুধু ব্যবসায় বা প্রাপ্তিতে বিষয় নেই, সারা বিশ্বব্যাপী সারা জাগানো একটা মানুষ। তার কাছে যদি আমি প্রত্যাশা করি তিনি একটা ভালো নির্বাচন দিবেন, তাহলে এটা বেশি চাওয়া হবে বলে আমার কাছে মনে হয় না। কতদিনের মধ্যে দিবেন, আমার থেকে আমার মনে হয় 84 বছরের মানুষটা আরও ভালো জানে যে কোন সময়ের মধ্যে কোন কাজটা করলে মানুষ সুস্থভাবে, স্বাভাবিকভাবে, প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা পাবে। না, মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি বলেছেন দেশের মানুষ যতদিন চাইবে ততদিন পরেই আসলে ব্যাপারটা ঘটবে। আমি তো কুষ্টিয়ার মানুষ, তো স্বাভাবিক কারণে লালনের প্রসঙ্গ আসে। লালন আর রাজনীতি মনে হবে এটা আলাদা ব্যাপার, কিন্তু লালনও ওই ভাবসঙ্গীতের ভিতরে এমন অনেক কথা বলে, সেগুলো বুঝার মতো দৃষ্টি, শক্তি, চিন্তা এগুলো থাকতে হয়। মানুষটা লালন ফকির বলে, আসলে লালন মানুষের জায়গা থেকে বলে। অর্থাৎ দেশবাসী যতদিন চাইবেন, সংবিধানে কিন্তু এই ধরনের কোনো কথা নাই। দেশবাসী যতদিন চাইবেন, এটা রাজনীতিবিদরা বলে যে আরেকটা ইলেকশনে যদি মানুষ চায় তাহলে আমরা আবার দেশের শাসনভার নিব। তো আরেকটা ইলেকশন মানে 5 বছরের ফ্রেমওয়ার্ক, কোনো দেশে 4 বছর, এটা সাংবিধানিক একটা বাধ্যবাধকতা। কিন্তু দেশবাসী যদি চায়, তো এটা তো নির্বাচিত কোনো সরকার না। এই সরকারটা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে
প্রত্যাশা পূরণের জন্য তারা এসেছেন। তো সেটি আমার কাছে মনে হয় যে ছোট করে যদি বলি, 3টি সরকারে, যেটা 14, 18 এবং 24, এটা মানুষের সরকার ছিল না, এটা ভোটারবিহীন সরকার ছিল। একেবারেই মানুষ সেখানে গিয়ে তাদের সমর্থন বা বিরোধিতা করার কোনো সুযোগ ছিল না। তাহলে প্রথম কাজটি হচ্ছে মানুষের ন্যূনতম সে ভোটাধিকার, খাওয়ার কথা তার পরে, ঘুমানোর কথা তার পরে, রাস্তায় চলাফেরা নিরাপত্তার সঙ্গে চলা সেটাও পরে, কিন্তু আমি একটা মানুষের আমানত ফেরত দিতে পারবো না, সেটা হচ্ছে ভোটাধিকার। এবং সে গিয়ে তার পছন্দের মানুষকে ভোট দিতে পারবে না, এটা কিন্তু আমরা 3টা টার্ম দেখে এসেছি। সেই কারণে আমার কাছে মনে হয় এই কাজটি এই সরকার সাফল্যের সঙ্গে করবে, কারণ আমার পছন্দের সরকার তো। এই জন্যে 1 মাসের মধ্যে এই ভাবের মধ্যে, লালসার মধ্যে, এই ভাবের মধ্যে আমি আছি। কিন্তু এই ভাব যদি আবার বিচ্ছিন্ন হয় তখন তো সেটা আলাদা কথা। সেই জন্য আমার কাছে মনে হয় সীমাহীন চাওয়া, এবং এই গত 5 বছরে, 10 বছরে, 15 বছরে না পাওয়ার যে কষ্ট, না পাওয়ার যে বেদনা, না পাওয়ার যে হতাশা, এই জিনিসগুলো এই সরকারের কাছে যায়। এবং আমার ধারণা এই সরকার এই সব জেনে বুঝে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সেই জায়গায় মানুষের সমর্থনটা, যারা আমরা রাজনীতি দল করি, অকুণ্ঠ সমর্থন আমরা দিয়েছি আমার দলের পক্ষ থেকে। হ্যাঁ, তো ওই সমর্থনের প্রেক্ষিতে আমাদের প্রত্যাশা যে শুরুটা হোক ভালো, শেষটা হোক ভালো। সেই আবারও আপনার কাছে আসবো রাজনীতির আপনার দলের অবস্থান সম্পর্কে জানানোর জন্য। দুদু ভাইয়ের কথা নিয়েই যদি আমি একটু সোহরাব হাসান আপনার কাছে জানতে চাই যে সীমাহীন চাওয়া, সাড়া জাগানো সরকার, 2টি বাক্য বলেছেন তিনি। এই সীমাহীন চাওয়া তো রয়েছেই জনগণের, এবং একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এমন পরিস্থিতিতেই রয়েছি বাংলাদেশে। 1 মাস পার হতে চলেছে। আপনি দুদু ভাই বলছিলেন যে 16 বছর এই দেশের মানুষের ভোটাধিকার বিহীন অবস্থায় থাকতে হয়েছে। এটি একটি অধিকার, আমি বলবো মানবাধিকার। আপনার কাছে জানতে চাই যে প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের যদি খণ্ডন করতে বলি, এই 1 মাসে সেই যুক্তি একটু যদি খণ্ডন করতেন শুরুতে। ধন্যবাদ। প্রথমেই যেটা বলবো, দুদু ভাইয়ের সাথে যোগ করব, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকার এমন একটি ব্যবস্থা করে গিয়েছিল যে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা পালাবদলের সুযোগ ছিল না। অর্থাৎ সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে মানুষ রায় দেবে যে কারা তার পছন্দসই প্রার্থী, পছন্দসই প্রতিনিধি বেছে নেবেন। 14, 18 এবং 24-এর নির্বাচনে আমরা সেই সুযোগটি দেশের মানুষ পায়নি। তরুণ প্রজন্মের ক্ষুব্ধ হওয়ার কিন্তু বড় কারণ, যারা 2008 সালের পরে ভোটার হয়েছেন, যে তারা 3টি নির্বাচনে ভোট দিতে পারেননি। সুতরাং একটি সাফল্য বলবো, সেটি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই যে সেই যে বাধাটা ছিল, বাধাটা খুলে গেল, মানে বাধাটা আর নেই। এটা হচ্ছে প্রথম সাফল্য। অর্থাৎ মানুষ এতদিন হতাশ ছিল যে কিছু হবে না, আমরা করতে পারবো না, মানে গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবো না, সেটি করার সুযোগটা, পরিবেশটা তৈরি হলো। এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে সেটা একটি কাঠামোগত বিন্যাস করা, মানে কিভাবে সেই একটি নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশন তো নয়, আর নির্বাচন কমিশনের 5 জন ব্যক্তি নয়, তার সাথে প্রশাসন জড়িত, পুলিশ প্রশাসন জড়িত, জনপ্রশাসন জড়িত, নাগরিক সমাজ জড়িত। এই কাঠামোগত বিন্যাসটা কিভাবে করবে, এটি মানুষ কিন্তু দেখতে চাইবে, যে পরবর্তী নির্বাচনে যাতে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং তারা যাতে তাদের আকাঙ্ক্ষার, তাদের প্রত্যাশা অনুযায়ী প্রতিনিধি বাছাই করতে পারেন, এটি হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে জনজীবনের সমস্যা। এই যে ছাত্র গণ অভ্যুত্থান হলো, তার মূল কথা ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। কোটা একটি বৈষম্য ছিল, কোটা নিয়েই তো এটা শুরু, যদিও এটি শুধু কোটার ভিতর সীমাবদ্ধ ছিল না। এখন বৈষম্য কোথায় কোথায় আছে, প্রকাণ্ড বৈষম্য সমাজে, তো সব সমাজই, এমনকি সমাজতান্ত্রিক সমাজ। সেটি 1 মাসে তো একদম প্রতীয়মান। 1 মাসে না, বলছি তার একটা কর্মসূচি, তার একটা রূপরেখা। এখন ধরুন এই রাষ্ট্রটি যদি বলুন, অর্থভাব হচ্ছে একটি মুষ্টিমেয় গোষ্ঠীর জন্য রাষ্ট্রের অর্থ, রাষ্ট্রের
সুফল তারা পাচ্ছে। বৃহত্তর জনগণ, যদি 12 কোটি ভোটার থাকে তার মধ্যে 10 কোটি ভোটারের জন্য এটা কোনো অর্থ বহন করে না, কারণ আমরা ওই পর্যায়ে নিতে পারিনি, রাষ্ট্র 53 বছরে পারেনি। এটি নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই 3টি দলই তো ক্ষমতায় ছিল সামরিক শাসনের অংশ বাদ দিলে, এবং সামরিক একই কায়দায়। সুতরাং এই মানুষগুলোর, অর্থাৎ বৃহত্তর জনগোষ্ঠীর যে মৌলিক চাহিদা, সেটা পূরণের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার একটা রূপরেখা তৈরি করতে পারে। দ্বিতীয় হচ্ছে, সরকার যেটি করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এখনও অনেক মানুষের মধ্যে শঙ্কা, ভয় আছে যে কোথায় কি হয়ে যায়। এই মুহূর্তে আজকেও দেখলাম যে সংবাদ মাধ্যমে আপনার গাজীপুর আশুলিয়া এলাকায় 70টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল ছিল শতাধিক। এর থেকে বেরিয়ে আসা, দ্রুত এখানে পদক্ষেপ। একই সঙ্গে কিন্তু যৌথ অভিযান চলছে অস্ত্র উদ্ধারের। আর অন্যদিকে যদি সড়ক অবরোধ করে এরকম দাবি আদায়ের জন্য কারখানা ঘেরাও করা হয়, তাহলে কিন্তু একটা শঙ্কা তৈরি হয়। এটি কিভাবে সমাধান করা যাবে? এটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের যে বৈঠক হলো সম্পাদক পরিষদের, সেখানে কিন্তু তিনি খোলামেলা বলছেন, প্রধান উপদেষ্টা, যে ভুল ত্রুটি, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন আপনারা। আমি মনে করি একজন সরকার প্রধান হিসাবে অন্য কোনো, এর আগে কোনো সরকার প্রধান এই এত খোলামেলা সমালোচনাকে গ্রহণ করেননি। তাই আমি মনে করি এই সরকারের মানুষের মধ্যে আশা জাগানোর জন্যে, মানুষের মধ্যে কথা বলার জন্যে, তার বাক স্বাধীনতার জন্য একটি বড় কী বলে তারা মাধ্যম হিসেবে নেবেন, যে আমাদের ভয় নেই। 5 তারিখ আগে কী ছিল, যারা রাজনীতি করেন বা রাজনীতি করেন না, দুদুভাইরা অনেকবার জেলে গেছেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ভীতি ছিল, সাংবাদিকদের মধ্যে ভয় ভীতি ছিল, সংবাদকর্মীদের মধ্যে, আপনারা টেলিভিশনে যারা কাজ করেন তাদের জন্য তো আরও বিপদ ছিল, যে কোনটা লেখা, কোনটা প্রচার করা যাবে, কোনটা যাবে না। আমি মনে করি অন্তর্বর্তী সরকারের সময়ে এই বিধিনিষেধ থাকবে না, এবং বিধিনিষেধ সম্ভবত নেইও। যদি থেকেও থাকে এই 1 মাসে ভবিষ্যতে থাকবে না, কারণ এই সরকার তো অনেকগুলো সংস্কার চাচ্ছে। প্রথম হলো সংবাদ মাধ্যমের সংস্কার। এমন না হয়, যেটি খুবই উদ্বেগের বিষয়, যে দেখুন সাংবাদিকতা যাতে সমুন্নত থাকে, সাংবাদিকতা, কে সরকার আসলো কে গেল, তার চেয়ে হচ্ছে সাংবাদিকরা স্বাধীনভাবে কথা বলতে পারছে কি না। এখন তো কোনো গণমাধ্যমে দেখি যে 5 তারিখের আগের যে চেহারা ছিল, 5 তারিখের পরে সম্পূর্ণ চেহারা বদলে গেছে। এটি তো সাংবাদিকতা নয় না। তার মানে এই কারণগুলো, এটাও কিন্তু খুঁজে বের করা দরকার, যে কেন এটা হচ্ছে, এবং তাহলে আমরা মানে কোথায় দাঁড়াবে সাংবাদিকতা। এটি একটি। আরেকটি হচ্ছে যে শিক্ষাঙ্গন। এক মাসের মধ্যে যদি সরকার ব্যর্থতার কথা বলেন, তাহলে একটাই বলবো, যে শিক্ষাঙ্গনটা সচল করা যায়নি। অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে করা উচিত। সচিবালয়ে যে কোনোভাবে চলছে, বিচার বিভাগ চলছে, পুলিশ বিভাগে এক ধরনের কার্যক্রম আছে, না হলে তো চলতো না। কিন্তু শিক্ষাঙ্গনটার এটার প্রতি নজর দেওয়া উচিত, এই অপূর্ণতা থেকে। আরেকটি, যেটি আন্দোলনকারী ছাত্র নেতারা বলেছেন, এবং এই গণবিপ্লবে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, আহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা, এবং তারা যাতে সক্ষম জনশক্তি হিসাবে কাজ করতে পারেন, কাজ পায়, সেই ব্যবস্থা করা, আর যারা মারা গেছেন সেই পরিবারগুলোর সহায়তা, তাদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ তালিকা করা। সরকার যদিও বলেছে যে আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে, কিন্তু তারপরও এখনও কিন্তু আমরা দেখি গণমাধ্যমে যে অনেকে চিকিৎসা পাচ্ছেন না। এবং এর মধ্যে কিন্তু আরেকটি বিপর্যয় হলো প্রাকৃতিক দুর্যোগ। 10-11টি জেলায় যে বন্যা, সেটাও কিন্তু সরকারকে একটু ভাবিয়েছে, এবং সেখানে এখনও বন্যা হলে কি দুর্ভোগ। এক হচ্ছে যে তাদের জীবন জীবিকা অচল হয়ে পড়ল। পরবর্তীকালে যে চাষ করবে, তার যে কৃষিপণ্য চাষ করবে, চাষাবাদ করবে, সেই পরিবেশ নেই। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় মানে কি বলে অচল হয়ে গেছে, চলার মতো অবস্থা নেই।
আর সেদিকে নজর দেওয়া, আর মানুষের মধ্যে 5 তারিখের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আশা জেগেছে সেটি যাতে আবার ধুলোয় মিশে না যায়, সেটি যাতে হতাশায় পরিণত হয়, এ ব্যাপারে সরকার নজর দেবে। যেখানে যেখানে আরেকটি বিষয় হলো যে বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন, সেই বৈষম্যটা আমরা পুরোপুরি যদি দূর না করাও যায়, অন্তত একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা, এবং ভয়ের যে সংস্কৃতি ছিল, মানুষের মধ্যে যে উদ্বেগ ছিল যে কোথায় কখন কার বাড়িতে হানা দেয়, পুলিশ ধরে নিয়ে যায় কাকে রিমান্ডে নেয়, সেই পরিবেশ, সেই উৎকণ্ঠা যাতে না থাকে। যারা অপরাধ করেছে অবশ্যই, কিন্তু একজন যদি ধরেন অসুস্থ, একজন প্রতিবন্ধী মানুষ, তাকে যদি রিমান্ডে নেওয়া হয়, একজন সাবেক বিচারপতি তিনি যে অপরাধ করেছেন অবশ্যই তার বিচার হবে, কিন্তু এমন পরিবেশ তৈরি না হয়, অন্তত তার শারীরিক নিরাপত্তা, পুলিশ হেফাজতে থাকতে অবস্থায় তো তার শারীরিক নিরাপত্তা দেওয়াটা সরকারের দায়িত্ব। এরকম কিছু বিচ্যুতি ঘটেছে, কিছু দুর্ঘটনা ঘটেছে। আমি মনে করি যে সরকারের নজর থাকবে যে এই দুর্ঘটনাগুলো আর না ঘটে। দুদু ভাই, আবারও আসতে চাই আপনার কাছে। দীর্ঘ একটা সময় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাঠের রাজনীতিতে শেষ দিন পর্যন্ত, এই রেজিম চলে যাওয়ার শেষ দিন পর্যন্ত সোচ্চার ছিল, কিন্তু কতটা সাবলীলভাবে সেই সোচ্চার থাকতে পেয়েছেন আপনারা, বা আগামীতে কি আপনাদের দল হিসেবে বিএনপির অবস্থায় এই মুহূর্তে সাংগঠনিক অবস্থা কেমন, কার্যকারিতা কি, পরিকল্পনা কি? সরকারকে তো আপনারা বলছিলেন যে আপনারা এই সরকারের পাশে আছেন। আমি একটু আপনার দলের রাজনীতির প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাইছি, পরিকল্পনা কি আপনাদের সামনে? খুব যেটা আপনি যেটা জানতে চান অনেক বড় পরিসরে সময় নিয়ে বলার মতো, অবশ্যই সংক্ষেপে যতটুকু পারি বলি। বিএনপি গত প্রায় 16-17 বছর, মানে যে বর্তমান সরকার ক্ষমতায় প্রথম 5 বছরের পর মানে যে পরিস্থিতির মুখোমুখি হয়, অর্থাৎ কেয়ারটেকারটা বাতিল হয়ে যায়। 14 সালের আগের যে মানে নির্বাচনের আগের যে আন্দোলন, সেই নির্বাচনের আন্দোলনে অন্যতম বৃহৎ দল হিসাবে অনেক নির্যাতন, মানে গ্রেপ্তার, হত্যাকাণ্ডের মুখোমুখি বিএনপিকে পড়তে হয়। 14 সালের ঘটনা এমন যে আদতে ওই সময় কোনো নির্বাচনই হয় নাই ওই আন্দোলনের প্রেক্ষিতে, যেটি হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অর্থাৎ কেউ নির্বাচনে যায় নাই আওয়ামী লীগ ছাড়া। এমনকি এরশাদ সাহেবও নির্বাচন বয়কট করেছিলেন। তার স্ত্রী পরবর্তী সময়ে মানে তৎকালীন সরকার প্রধান তার সঙ্গে হাসিনা ওয়াজেদের সঙ্গে একটা নেগোসিয়েশন করে সে কিছু সিট নেয়। এবং আরও অভিনব ব্যাপার, যেটা মানে সারা বিশ্বে খুঁজে পাওয়া খুব বিরল, একই সঙ্গে বিরোধী দল জাতীয় পার্টি, রওশন এরশাদের নেতৃত্বে উনি বিরোধী দলের নেত্রী হন, একই সঙ্গে ওনার দলের কিছু এমপি, তথাকথিত এমপি মন্ত্রী হয়। এটি কখনো দেখা যায় না। অর্থাৎ প্রচলিত রাজনৈতিক ধারণা, বিশ্বাস, এটা একে তছনছ হয়ে যায় 14 সালের ওই তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে। বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলো কার্যকর আন্দোলন করলেও সেই সময় সরকারের পতন ঘটে না। এই পতন না ঘটার কারণে সরকার আরও মরিয়া হয়ে, আমার নিজের পক্ষ থেকে বলি, এটা আমার নিজের পর্যবেক্ষণ, তারা জেল জুলুম নির্যাতন আরও বাড়িয়ে দেয় এবং তারা বুঝেই নেয় যে গণতান্ত্রিক ভাবনার মধ্যে আওয়ামী লীগ সরকার পরিচালনা করতে পারবে, এতে তারা সেই বিশ্বাস থেকে সরে যায়। এবং তার প্রেক্ষিতে মানে 18 সালে কিন্তু একটা সুযোগ পায় আওয়ামী লীগ, সকল দলগুলো কিন্তু ইলেকশনে অংশ করার সম্মতি দেয়, সেখানে বিএনপিও ছিল। কিন্তু মজার ঘটনা হচ্ছে, এটা জাপানি রাষ্ট্রদূত বিষয়টি খুব খোলসা করে বলেছেন
তিনি বিশ্বে কখনো এইরকম ঘটনা দেখেননি বা শোনেন নাই যে মধ্যরাত্রে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মচারী বা কর্মকর্তার নির্বাচন মধ্যরাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখে। অর্থাৎ 14 সালে ইলেকশন হয় নাই, আবার 18 সালে ইলেকশন হয় নাই, আর 24 সালের নির্বাচন তো এটা আর ব্যাখ্যা করা প্রয়োজন। এই সব নির্বাচনগুলো থেকে 18তে অংশগ্রহণ করার পরেও বিএনপি এবং বিরোধী দল প্রত্যাশিত ফল পায় নাই, এবং সরকার পতনের আন্দোলনে থাকলেও সরকারের পতন হয় নাই। এই কারণে বিএনপির অনেক ক্ষতির মুখোমুখি হয়। যেমন আমাদের দেশনেত্রী যিনি চেয়ারপারসন, তার একটি সন্তান অসুস্থ ছিল, মারা যায়, এবং তার দীর্ঘ সময় গৃহবন্দী তাকে থাকতে হয়। এবং আমাদের পার্টির বহু নেতাকর্মীরা শুধু জেলে যায় নাই, মানে এক ধরনের পলাতক জীবনযাপনও তাদের করতে হয়। লাখ লাখ মামলা, লাখ লাখ মানে কি 60 লাখ মানে আসামি আর 2.5 লাখ মামলা এখনো পর্যন্ত বিদ্যমান, যেটা এইগুলো কিন্তু এখনো প্রত্যাহার হয় না। তো অর্থাৎ একটা সংগঠন টিকে থাকার জন্যে যে পরিবেশ থাকার দরকার গণতান্ত্রিক, যেমন বিপ্লবী সংগঠন হলে তারা তাদের মতো করে আত্মগোপনে থেকে বা তাদের প্রক্রিয়াতে বিপ্লবী সংগঠন, এটা তো একটা গণতান্ত্রিক নির্বাচনমুখী সংগঠন। এই সংগঠনের জন্যে অর্থাৎ সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত এমন মানুষরাই কিন্তু এইসব প্রকাশ্যে থাকার মতো, অনেকে আছে বাড়ি ঘর ছেড়ে দিয়ে যারা বিপ্লবী রাজনীতি করেন, তারা কিন্তু সরকারের যত রোশনালি পড়ুক না কেন তারা মুখোমুখি অন্য প্রেক্ষিতে অন্যভাবে হয়। বিএনপির জন্যে যেমন ক্ষতির পরিমাণ অভাবনীয়, কিন্তু প্রাপ্তির আমার ধারণা আস্থা অর্জনে প্রাপ্তিতে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। যেমন সর্বশেষ এই সরকারের মানে আপনার একটা জনসভা করেছেন না, পতনের কিছুদিন আগে হাসিনা ওয়াজেদের পুত্র যিনি আমেরিকায় আছেন, তিনি একটা বক্তব্য ভিডিওর মাধ্যমে দিয়েছিলেন যে আগামী দিনগুলোতে বিএনপি জামাত বলে কোনো দলই থাকবে না, সে মনে করছে এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। মানে সে এই ধরনের মন্তব্য করছে, অর্থাৎ বাস্তবতার বাইরে চলে গেছিল ওই সরকার এবং সরকার সমর্থক যেসব লোকগুলো। উনি তো সরকারেরও একজন উপদেষ্টা ছিলেন। বিএনপি কিন্তু নিশ্চিহ্ন তো দূরে থাক, মানুষ তো সমৃদ্ধ হয়েছে। মানুষের প্রত্যাশা সরকার ফেলে দিতে পারে নাই, কিন্তু তার আন্দোলন সংগ্রামে যে প্রেক্ষিত রচনা করছে, যে প্রেক্ষিতে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, আমার কাছে মনে হয়েছে যে শেষ রিলে রেসের যে কাঠিটা যে যুবকটা হাতে পেয়েছিল সে জয়লাভ করছে। আমরা ছোটবেলায় রিলে রেস খেলতাম, কাঠি দিয়ে একজন শুরু করত, পরে আরেকজন, শেষে যে জয়লাভ করে এটা হলো সেই তরুণ বাস জনতা। এই আন্দোলন তৈরি করেছে তৎকালীন বিরোধী দলগুলো, যার শীর্ষ পর্যায়ে ছিল বিএনপি। সাফল্য অর্জন করছে চূড়ান্তভাবে দেশবাসী। এখন আমার কাছে মনে হচ্ছে এই দেশবাসী এখন দীর্ঘ 16 বছর ধরেই তারা এই আন্দোলনে ছিল, তারা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তারা এখন প্রত্যাশা করবে যে সঠিক একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে তাদের একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে বাস্তবতার রাজনৈতিক সরকার সামনে আসবে। সেই জায়গাটায় বিএনপি নির্বাচন কিভাবে মোকাবেলা করবে সেই কৌশলগুলো নির্ধারণই এখন বিএনপির অন্যতম প্রধান কাজ। না, কিন্তু ঐতিহ্যবাহী দল হিসেবে আপনাদের দলের চেয়ারম্যান এখনও বিদেশে অবস্থান করছেন। আমি দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর আপনারা সমাবেশের একদম মুক্তভাবে সমাবেশ করার একটি অনুষঙ্গ পেয়েছিলেন এবং সমাবেশ করেছিলেন রাজধানীতে। সেই সমাবেশে হাজারো মানুষ এসেছেন এবং অভাবনীয় সাফল্য। আপনি বলছিলেন যে আপনার কথাতে এত দমনপীড়নের পর মানুষের সাড়া যে এখন পর্যন্ত আপনার দলের পক্ষে রয়েছে। আমি জানতে চাইছি যে দলের চেয়ারম্যান তিনি কি দেশে আসবেন কিনা, বা আপনার কাছে কি তথ্য আছে এটি জনগণ জানতে চান। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই তো আপনি চাচ্ছেন যে একটি নির্বাচনই আসলে আলটিমেট গোল আপনাদের। দফায় দফায় আপনারা কয়েকবারই 1 মাসের মধ্যে 3 থেকে 4 বার
আপনার দলের নেতারা বৈঠকে বসেছেন, তিনি কি বার্তা দিয়েছেন আপনাদের প্রধান উপদেষ্টা? নির্বাচন খুব মানে সাজানো গোছানো এবং মানুষের যে প্রত্যাশা তিনি এটা পূরণ করবেন, আচ্ছা, এটা কয়েকবারই তিনি এবং প্রকাশ্যেও তিনি এটা বলেছেন। টাইম ফ্রেমটা দেয় না, আমরা যেটা বলেছি একটা রোড ম্যাপ থাকা উচিত। তো তার সঙ্গে এই সরকার দ্বিমত করে নাই এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা তাদের সঙ্গে বসছে। এগুলো আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক দল এবং সরকারের সঙ্গে যে একটা একটু দূরত্ব ছিল সেটা এই আলোচনার মধ্যে দিয়ে তারা কাছাকাছি হয়েছে। আলটিমেট তো রাজনৈতিক দলগুলো তো দেশ চালাবে, তো তাদের সঙ্গে মত বিনিময়টা তাদের ভাবনাগুলো আরো সমৃদ্ধ হবে এবং সেটা হয়েছে। এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে আপনি বললেন আপনাদের চেয়ারম্যান তো বাইরে আছেন, অ্যাক্টিং চেয়ারপারসন বাইরে আছেন, এখন চেয়ারপারসন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কার্যকর নেতৃত্ব দিচ্ছেন অ্যাক্টিং চেয়ারপারসন। যেহেতু চেয়ারপারসন এখন অসুস্থ, এই নির্যাতনের মুখোমুখি 6 বছর জেলেই ছিলেন, কিন্তু কার্যকর যে নেতৃত্বটা দিচ্ছেন দীর্ঘদিন ধরে দিচ্ছেন তিনি এখনো লন্ডনে আছেন। কিছু কিছু ঘটনা থাকে, সব ঘটনার ভিত্তিক যে প্রধান নেতৃত্ব তিনি মানে সিদ্ধান্ত নেবেন তখন আসবেন কোথায়, মানে কবে কখন কোন মুহূর্তে। তার মামলা 2-1টি মামলা বাদে অধিকাংশ মামলাও এখনো বিদ্যমান, তার আইনজীবীর সঙ্গে পরামর্শ। তবে আমিও যেটা জানি এবং আমি যেটা বুঝি খুব সহসাই তিনি দেশে ফিরে আসবেন, এই ধরনের একটি প্রস্তুতি ইতিমধ্যে দলের ভিতরে এবং তার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা জেনেছি। এই ফিরে আসাটা খুব বেশি দীর্ঘ হবে বলে আমার কাছে জানা নাই, খুব সহসাই তিনি আসবেন। আর তৃতীয় যেটি হচ্ছে মানে একটি সমৃদ্ধশালী বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আগামী দিনে পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে সেই পরিকল্পনা বিএনপির কতটুকু। দেখুন মানে 46 ইয়ার্স ওল্ড এই আমাদের দলটা, প্রায় অর্ধ শতাব্দী, এবং একাধিক বিপর্যয় সে মোকাবেলা করছে। যেমন আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু, পরবর্তী এখন শেখ হাসিনার পলায়ন, ঠিক তেমনি আমাদের নেতার মৃত্যু, আমাদের নেত্রীর গৃহবন্দী, আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের দেশের বাইরে থাকা, এইসব ঘটনা কখনো কখনো বাধা হয়েছে। কিন্তু বিএনপি যে দল হিসাবে সবসময় গণমুখী এবং মানুষের কাছাকাছি ছিল, এই জন্যে সে তার খুব দ্রুতই মানে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে তার মানে জনপ্রিয়তার শীর্ষে কিভাবে পৌঁছাতে হয় সেটা তারা দেখিয়েছে। তো সেই কারণে আমার মনে হয় সামনের দিনগুলোতে মানুষের প্রত্যাশা বিএনপি পূরণ করতে পারবে। নিশ্চয়ই। সোহরাব স্যার, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার 26 দিনের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। এখন দেখছি আমরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার চলছে, গণমাধ্যমে এক ধরনের আপনি বলছিলেন উদ্বেগের কারণ, যদিও সংস্কার চলছে, সাংবাদিকতার পথ কতটা রুদ্ধ হচ্ছে বা বাক স্বাধীনতা ফিরেছে কিনা, যদিও প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন যে গণমাধ্যমের স্বাধীনতায় তিনি বিশ্বাস করেন। আপনি কেমন দেখছেন গণমাধ্যম এই মুহূর্তে কেমন ভাবে তার মতামত ব্যক্ত করতে পারছে বা পরিস্থিতি একটু পাল্টিয়েছে কিনা সেটি একটু যোগ করবেন। সংস্কারগুলো সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাই। একই সঙ্গে মানুষ বলছে যে সংবিধান সংশোধনও জরুরি হয়ে পড়েছে, সে বিষয়েও যদি আপনার একটু মতামত দেন। না, দুধুভাই যে বিষয়গুলো বললেন এটাও সংস্কারেরই অংশ। জি, একটি রাজনৈতিক দল ক্ষমতায় যেয়ে কী করবে, এবং বিএনপির কিন্তু 31 দফায় সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব আছে, অন্যান্য আরও অনেক দল বলেছে। এখন আমাদের সমস্যা হলো কি, আওয়ামী লীগও কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে অনেক সংস্কারের কথা বলেছেন, অনেক পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু ক্ষমতায় যেয়ে রাখেননি। আমরা ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, বিএনপির আসার সম্ভাবনাই বেশি। আশা করব যে আবার এরকম ছাত্র গণ অভ্যুত্থান হওয়ার প্রয়োজন হবে না। আবার যে দল ক্ষমতায় আসবে তারা প্রতিপক্ষের কণ্ঠরোধ করার চেষ্টা করবে না এবং একতরফা ভোটারবিহীন বা দিনের ভোট রাতে করার কোনো অভিসন্ধি করবে না। এটি হচ্ছে জনগণের চাওয়া। এটি আমি মনে করি যে বড় সংস্কার। এই সংস্কারের ব্যাপারে রাজনৈতিক যদি মতৈক্য হয়, যেটি অন্তর্বর্তী সরকার বলছেন যে রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে এগিয়ে আসবে আশা করি। এখন
কাঠামোগত সংস্কার আমরা কিন্তু কিছু কিছু হয়েছে, কিছু কিছু করেছে। 3 জোটের রূপরেখাও কিন্তু একটি সংস্কার প্রস্তাব ছিল, কিন্তু আমাদের 90-এর গণ অভ্যুত্থানের পর যারা ক্ষমতায় এসেছেন, এমনকি পরবর্তীকালে যারা এসেছেন 96-এ, তারা এই 3 জোটের রূপরেখা রক্ষা করেননি। এখন এই সরকার একটি কাঠামোগত সংস্কারের কথা বললেন, একমত হলেন, কিন্তু যারা ক্ষমতায় আসবেন তারা রাখবেন কিনা। আমি তো চাইব যে, আর সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলছেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিচ্ছিন্ন কিছু নয়, সেখানে রাজনৈতিক স্বাধীনতা জড়িত, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা জড়িত, নাগরিক মত প্রকাশের স্বাধীনতা জড়িত। সামগ্রিক যদি স্বাধীনতা থাকে তাহলেই সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়। আরেকটি প্রশ্ন আসছে যে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আছে এখনও, যে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দীপ্ত টেলিভিশন কিন্তু বলতে পারে যে আমি এই নির্দিষ্ট জনগণের জন্য এটি করতে চাই, এই নির্দিষ্ট যে আমি এই জনমণ্ডলীর জন্য, এমনকি ধরুন আদিবাসীদের জন্য একটা টিভি হতে পারে, তাই না? এমনকি শুধু খেটে খাওয়া মানুষের জন্য একটা টিভি হতে পারে। কিন্তু রাষ্ট্রীয় গণমাধ্যম, তাকে কিন্তু সব দল মতের, সব অংশীজনের কথা বলতে হবে, সেটি কারণ এটি জনগণের অর্থে পরিচালিত হয়। সেক্ষেত্রে বিটিভি, এখানে দুদুভাই আছে, আমরা আশা করব বিটিভি, বাংলাদেশ বেতার, বাংলাদেশ সংবাদ সংস্থা, এমনকি আরও যেসব সংস্থা আছে সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট, সেগুলো যাতে জনগণের কণ্ঠস্বর হয়, তাহলে কিন্তু এই বেসরকারি গণমাধ্যমের উপর এককভাবে চাপ পড়বে না এবং সবার মধ্যে একটা সংহতি থাকবে। আমরা তো দেখেছি 96 সাল বলুন, 91 এবং 2001 অন্তর্বর্তী যে সরকার ছিল, ওই 3 মাসে সব দলই স্বাধীনতা ভোগ করেছে। আমরা তো দেখতাম যে আজকে ধরেন 8টার খবরে যদি আওয়ামী লীগের খবর আগে, আওয়ামী লীগ সভানেত্রীর খবর প্রথম দিত, 10টার খবরে বিএনপি চেয়ারপারসনের খবর দিত এবং অন্যান্য দলের, তাহলে ওই 3 মাস যদি গণতন্ত্র চর্চা হয়, হতে পারে, তাহলে বাকি 4 বছর 9 মাস কেন নয়? ভয় হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিবে সেই দলই ক্ষমতায় আসবে, কিন্তু তারপর এই যে 4 বছর 9 মাস যে গণতান্ত্রিকভাবে চলবে, সংসদ চলবে, দুদক চলবে, যে নির্বাচন কমিশন চলবে, রাষ্ট্রীয় অন্যান্য সংস্থা প্রতিষ্ঠান চলবে, এমনকি রাষ্ট্রের যে অতি গুরুত্বপূর্ণ নিরাপত্তার সঙ্গে জড়িত যে প্রতিষ্ঠানগুলো, তারা চলবে, তারা কোনো দলের হয়ে কাজ করবে না, এই নিশ্চয়তাটা কিন্তু জনগণ চাইবে। এবং সেক্ষেত্রে যে দল ক্ষমতায়, অন্তর্বর্তী সরকার একটা কাঠামো দিতে পারবেন, কিন্তু পরবর্তীকালে যারা ক্ষমতায় আসবেন তাদের কোনো কর্মকাণ্ডের সঙ্গে এই যে বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সাথে যাতে না মেলাতে পারে জনগণ, যাতে না বলতে পারে আওয়ামী লীগ এমন হয়েছে, এখনও হচ্ছে, যেটি আওয়ামী লীগ বারবার বলতো যে দুর্নীতি কি শুধু আমাদের সময় হয়েছে, বিএনপির সময় হয়েছে, জাতীয় পার্টির সময় হয়েছে। এই যে একটা খারাপ কাজকে আরেকটি খারাপ কাজ দিয়ে কি বলে জায়েজ করার চেষ্টা, এটি ভবিষ্যতে কোনো দল করবে না, এটি প্রত্যাশা রাখতে চাই। নিশ্চয়ই। দুদু ভাই, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি অনেকটা উদ্বেগের। আমরা দেখছিলাম যে আওয়ামী লীগ সরকার পতনের আগে বিভিন্ন রাজনৈতিক দল, আমি জামাতের কথাই বলতে চাই, রাজনৈতিক দল হিসেবে এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে প্রজ্ঞাপন দিয়ে, এবং আবার তারা অন্তর্বর্তীকালীন সরকারে এই নিষিদ্ধের ইয়েটাই 21 অক্টোবর আমি দেখতে পাচ্ছি যে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা আছে, হয়তো বা ফিরেও পাবে। এই যে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা, রাজনীতির মানুষ হিসেবে একজন আজকে উপদেষ্টা বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে, তরুণ উপদেষ্টা, তিনি বলছেন যে আওয়ামী লীগ আর পুনঃপ্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বা নিষিদ্ধ করা হতে পারে, এমন যুক্তি দাঁড় করিয়েছেন। আপনি কি মনে করেন রাজনৈতিক দল হিসেবে কোনো দলেরই নিষিদ্ধের সম্মুখীন হওয়া উচিত? আপনার মতামত কি রাজনীতির মানুষ হিসেবে? কখনোই না নিষিদ্ধের, আমি ব্যক্তিগতভাবে বলি এবং দলীয় বিবেচনাতেও আমি যেটুকু জানি যে আমরা নিষিদ্ধের পক্ষে না। জি, প্রথমত যেমন 72-75-এর মধ্যে বিশেষত শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যুর 6 মাস আগে যে সিদ্ধান্ত, ৪র্থ সংশোধনী, সকল দল এমনকি আওয়ামী লীগও ব্যান্ড করে দেওয়া হয়েছিল, একদল করা হয়েছিল।
আর 4টি সংবাদপত্র বাদে সকল সংবাদপত্র নিষিদ্ধ করা হয়েছে। এই স্পিরিটটা মুক্তিযুদ্ধের সঙ্গে যায় না। গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, স্বাধীনতার জন্য আর মানুষের অধিকারের জন্য। আমাদের সৌরভ ভাই কিন্তু খুব পরিষ্কার করে কিছু কথা এখানে বলেছেন যে আগে সরকারের ঘটনাকে সামনে এনে পরবর্তী সরকারের জায়েজ হওয়ার মানে খারাপ দৃষ্টান্তটা জায়েজ করার কোনো কারণ নাই। যেমন ইতিমধ্যে কিন্তু আমরা বলেছি যে কেয়ারটেকারের ব্যবস্থা আমরা ফিরিয়ে আনবো আমাদের সরকারের সময়। এখানে একটা ঘটনা আছে, কিন্তু যারা কেয়ারটেকার বাতিল করছে তারা কিন্তু আন্দোলন করছিল কেয়ারটেকারের জন্য, আর কেয়ারটেকারের বিরোধিতাকারী যারা তারাই এখন আবার চাই না 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 আইন করেছিল, জি আইন করেছিলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে বেগম জিয়ার হাত থেকে কিন্তু বেগম জিয়া কেয়ারটেকার অ্যাকসেপ্ট করতে চায়নি ওই মুহূর্তে, দলীয় সরকারের অধীনে তিনি থাকতেন। এটা নিয়েই তো দ্বন্দ্ব, কিন্তু তিনি 15 ফেব্রুয়ারি নির্বাচন যে পার্লামেন্ট বিরোধী দল অ্যাকসেপ্ট করেনি, অংশগ্রহণ করেনি, সেইখানে বিষয়টি বেগম জিয়া করলেন আন্দোলনের ফসল হিসাবে। পরে এটাকে আমরা কোর্টের দিকে মানে আঙুল উঁচিয়ে বললাম, তারা বাতিল করছে, কিন্তু এটা পার্লামেন্ট সেটা অনুমোদন করেছে। এমনকি দুটি নির্বাচনে যে কত ছিল সেটাও আমরা তখন দেখি নাই। এই যে মানে তুলনামূলকভাবে আমি এখনো বিশ্বাস করি যে গ্রহণযোগ্য নির্বাচন তুলনামূলকভাবে কেয়ারটেকারের অধীনে এই দেশের মানুষ পাইছে। দলীয় বিবেচনায় যে কটা ইলেকশন হয়েছে সেই নির্বাচন বিতর্কিত হয়েছে, কোনো সরকারেরই দলীয় বিবেচনা পরাজিত হয়নি। এই দৃষ্টান্তগুলো আছে, আমি আলাদা করে বিশ্লেষণে যাচ্ছি না। এই ঘটনাটা মানুষ গ্রহণ করে নাই, কেয়ারটেকারটা গ্রহণ করছিল, ওইটা পূর্ণ প্রতিষ্ঠা করা। আর 31 দফা কিন্তু সংস্কারী মানে এই বর্তমান সরকারও বলছে আমাদের সুনির্দিষ্টভাবে আছে। তো এইখানে যেটা সৌরভ ভাই একটা ব্যাখ্যা করছেন খুব সুন্দর, এটা আওয়ামী লীগেরও ছিল সংস্কারের পক্ষে, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এই ভালো ভালো যে কথাগুলো সেগুলো সবসময় হয়। মানুষের প্রশ্ন কিন্তু এখন যে গণঅভ্যুত্থান শুধু এটা কিন্তু প্রথম না, 90টা প্রথম না, 69-এর একটা গণঅভ্যুত্থান পাকিস্তান আমলে আছে, এটাও বাঙালি জাতিগোষ্ঠীর অহংকারের একটা ফসল। তো সবগুলো সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে আসছে, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক নেতৃত্ব যখন ক্ষমতায় আসছে সেইগুলো পূরণ করতে তারা সক্ষম হয়েছে এটা বলা যাবে না, বিতর্ক থাকতে পারে। যদি না পূরণই করবে তাহলে তো আবার গণঅভ্যুত্থানের প্রয়োজন দেখা দিত না। আমার মনে হয় এই অতীত দৃষ্টান্তকে অনুসরণ করে আমার দল যখন ক্ষমতায় আসবে, ভালো মন্দটা যে সরকারি বিবেচনায় নিতে পারে সে আমার ধারণা মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিতে পারে। যেই কথাটি হচ্ছে এত ঘটনার ভিতর দিয়ে এই যে 16 বছর 17 বছর যে 18 বছরের নির্যাতন, বিশেষত বিএনপি মানে মুখোমুখি হয়েছে না, এরপরে যে বিষয়টা একটু জানতে চাই, মানে আগ্রহ হচ্ছে জানার, সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কি আপনি মনে করেন সকল দল বলতে আওয়ামী লীগও সেই নির্বাচনে অংশগ্রহণ করুক, এটি আপনি চান? এটা তো চাওয়ার ব্যাপার না, আওয়ামী লীগকে তো খুঁজে বের করে এনে কেউ ইলেকশন দাঁড় করাবে না, আওয়ামী লীগকে আপনার উদ্যোগী হতে হবে। আমি মনে করি যে সকল রাজনীতির বড় পরীক্ষাগার হচ্ছে ইলেকশন, আর জনগণ তাদের রেখে দিবে না ফেলে দিবে। রাস্তার আন্দোলন একটা জিনিস, আর নির্বাচনে এই জিনিসের মুখোমুখি হওয়া, এই জিনিসটি তারা সেই দলটি কি সেই পথ খোলা রেখেছে? সেই দলকেই ভাবতে হবে। যেমন মানে পালানোর আগ মুহূর্ত পর্যন্ত গত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, যাকে আমি দখলদার প্রধানমন্ত্রী বলছি, আমার ওই সরকারের সময়ও অনেক বন্ধু অনেক এজেন্সি আমাকে হুঁশিয়ারি করছে, আমার কাছে যেটা সত্য মনে হয়েছে আমি সেই সময় বলার চেষ্টা করছি। উনি শেষ পালানোর সময় পর্যন্ত বলছে যে মুজিব কন্যা কখনো পালায় না। এটা একটা এস্টাবলিশড একটা বিষয় ছিল যে তার পালানোর কোনো কারণ নেই। পালানোর পরে না বোঝা গেছে তিনি পালিয়েছেন জীবন নিয়ে, তিনি এবং তার বোন। প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো যদি তার মাথার মধ্যে থাকে বা তার দলের মাথার মধ্যে থাকে, শুধু তিনি ভুল করছেন এটা আমি বলবো না, সমগ্র দল তার একটা মানে কৃতদাসে রূপান্তরিত হয়েছিল। মানে তিনি যাই বলছেন তারা তাতেই মানে মাথা কাত করছে।
এই জন্যে প্রধান শহর সমস্ত নেতৃবৃন্দকে, তার মানে আওয়ামী লীগকে ভাবতে হবে যে তারা কোথায় কোন অবস্থায় আছে, কিভাবে তারা জাতির যে মানে মুখোমুখি হতে গেলে অতীতে তাদের কৃতকর্ম তারা তার জন্যে কীভাবে মানে পরিবর্তন করবে নিজেকে, সেগুলো তাদের ভাবতে হবে। আমার কাছে মনে হয় এটা খুব সহজ কাজ না। নিশ্চয়ই এই সহজ কাজটা না, যে সেটাও তাদেরকে মাথায় নিতে হবে। নিশ্চয়ই। আমার কাছে খুব কম সময় রয়েছে, মিনিট 5-6 মতো পাবো। সোহরাব হাসান, আপনার কাছে একটু জানতে চাই যে সম্পাদক মণ্ডলীর সঙ্গে উপদেষ্টার কথা হয়েছে, টাইম ফ্রেম নিয়ে কথা হয়েছে, সম্পাদকরাও একটা প্রস্তাবনা দিচ্ছে 2 থেকে 3 বছর দায়িত্ব পালনের পক্ষে মতের যৌক্তিকতা দেওয়া হয়েছে। সামনে তো একটি অগ্রগতির বাংলাদেশ দেখার জন্য নির্বাচনটাই ফ্যাক্টর। রাজনীতির মাঠের মানুষ হিসেবে উনি বলছিলেন যে সেটাই আলটিমেট গোল। সেই পথে হাঁটার জন্য মোটা দাগে খুব যুক্তিখণ্ডন করবেন যে সরকারের সামনে নিশ্চয়ই চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো কী কী? আমার কাছে এই মুহূর্তের তথ্য যে কাল ইসির যারা আছেন তারা সবাই পদত্যাগ করতে পারেন। ধন্যবাদ। প্রথমত হচ্ছে সরকারের সামনে চ্যালেঞ্জ হচ্ছে মানুষের আশা, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনগণের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে আকাঙ্ক্ষাটা পূরণ এবং তার একটা কাঠামো তৈরি করা। সব সংস্কার, সব অদল বদল যদি এই সরকার করে, নির্বাচিত সরকার কি করবে? এবং এই সরকার তো অনন্তকাল থাকবে না। এবং সম্পাদক পরিষদের পক্ষ থেকে কিন্তু কোনো প্রস্তাব দেয়নি যে 2 বছর না, 2 বছরে কম বা 3। কোনো সম্পাদক বলেছেন, আবার অনেকে বলেছেন যে আমরা সময় বেঁধে দিতে চাই না, যে এই সংস্কার করতে যে সময় দরকার সেটি, এটি হচ্ছে আলোচনা। এখন সরকারকেই ঠিক করতে হবে যে তিনি কি করতে চায়, সরকার কি করতে চায় এবং এই কাজগুলো করার জন্যে তার কি কতটা সময় লাগবে, এবং সেক্ষেত্রে তার বড় সমর্থন লাগবে রাজনৈতিক দলগুলোর। এখন যদি ধরুন 20টি দল আছে, 20টি দলের মধ্যে 10টি বললো যে না 1 বছরের মধ্যে নির্বাচন দিতে হবে, 10টি বললো যে না 2 বছরের মধ্যে দিলেও চলবে, তখন তো একটা মতানৈক্য হয়ে গেল। কিন্তু একটা জাতীয় মতৈক্য থাকতে হবে নির্বাচনের বিষয়ে। সরকারের এই মুহূর্তে চ্যালেঞ্জ তো আইন শৃঙ্খলা রক্ষা করা, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা। আপনি জানেন যে আজকে যখন আমরা কথা বলছি, তৈরি পোশাক শিল্পে এক ধরনের অস্থিরতা আছে, যৌথ অভিযান চালানো সত্ত্বেও। সুতরাং এই অস্থিরতা দূর করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক যে ক্লাস পরীক্ষা যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে। এখনও অনেক বিশ্ববিদ্যালয়ে, অনেক না বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সহ উপাচার্য ইত্যাদি নেই। পুলিশ এখনও সক্রিয় হয়নি পুরোপুরি। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকে সক্রিয় করতে হবে। অন্য মানবাধিকার লঙ্ঘন যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু সে কারণে কোনো দলকে নিষিদ্ধ করা, কোনো দলকে রাজনীতি থেকে বাইরে রাখা, সেটি কিন্তু আমাদের আওয়ামী লীগ আমলের কথাই মনে করিয়ে দেবে যে আওয়ামী লীগ প্রকাশ্যে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং অপ্রকাশ্যে বিএনপি সহ তার সব বিরোধী দলকে কিন্তু তাকে মানে এক ধরনের কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করেছে। সভা সমাবেশ ইত্যাদি যে কোনো দলীয় অফিসের সামনে একটা সভা করবে, তার জন্য পুলিশের অনুমতি নিতে হয়েছে। দলীয় অফিসের সামনে ক্রাইম জোন লিখে রাখা হয়েছে। এগুলো তো খুবই খারাপ দৃষ্টান্ত। এখন এই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার বা পরবর্তী সরকার অনুসরণ করবে বলে মনে করি না। একজন উপদেষ্টা যদি বলে থাকেন যে নিষিদ্ধ হওয়া উচিত, সেটি হয়তো তার ব্যক্তিগত আবেগের কারণে বলছে এই মুহূর্তে। কিন্তু অ্যাটর্নি জেনারেল কিন্তু বলছে যে আমরা কোনো দলকে নিষিদ্ধ চাই না, অন্তর্বর্তী সরকার করবে না। কিন্তু দলীয় সরকার এসে যদি করে, যারা এখন বলছে যে, তাহলে কিন্তু যে গণতান্ত্রিক বাংলা চায়, আপনি বলছেন যে অগ্রগতির বাংলা চাই, বাংলাদেশ চাই, অগ্রগতির বাংলাদেশ সবাই চেয়েছে, কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ সবাই চায়নি, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সবাই চায়নি। প্রধান উপদেষ্টা কিন্তু একটি কথা বলেছেন যে বাংলাদেশ হচ্ছে এক পরিবার। সুতরাং এক পরিবার হলে তার সব সদস্যের কথা বলার
এবং তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের নিশ্চয়তা দিতে হবে। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ সোহরাব হাসান। 2 মিনিট আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এক ঐক্যের বাংলাদেশ, যদি স্যারের কথার সঙ্গে যোগ করি যে একীভূত সবার অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ যদি দেখতে চাই, সেটি দেখতে চ্যালেঞ্জ তো আছে সামনের দিনগুলোতে। মোটা দাগের চ্যালেঞ্জগুলো কী কী? ওটার মূল বিষয়টি হচ্ছে যে আমরা চাচ্ছি সবাই মিলে, কিন্তু কিভাবে চাচ্ছি সেই জায়গায় ভিন্ন মত থেকে যাচ্ছে। সেইটাকে মীমাংসার জন্য জনগণের কাছে যেতে হবে, সেটি ভোটাধিকারটা ফেরত দিয়ে দিবে। ৭০ নির্বাচনের আগ পর্যন্ত আমি জানি না সৌরভ ভাই আমার সঙ্গে একমত হবেন কিনা, সেটি হচ্ছে ৭০ নির্বাচনের আগে দুটি পক্ষ হয়ে যায়। এক পক্ষ বিপ্লবের কথা বলে আর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইলেকশনের কথা বলে। তো উনি সেই সময় যে অবস্থায় ছিলেন, আমার বিবেচনায়, আমি যতটুকু রাজনীতির লেখাপড়া করেছি, উনি দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে ছিলেন। ইলেকশনের মধ্য দিয়ে উনি জাম করেন, অর্থাৎ একক নেতৃত্বে সামনে চলে আসেন। ওই সময় বিপ্লবী বা আন্দোলন তারা কিন্তু যে কম করছে তা না, কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতায় তারা পিছনে পড়ে যান। অর্থাৎ আমরা এই সময় মানুষের কাছে ওই সময় মানুষই তাকে ভোট দিয়ে একক নেতৃত্বের জায়গায় আনছিল। এখন আমি মানে স্বাভাবিক নির্বাচনে পাকিস্তানে কিন্তু ৭০ সালের নির্বাচনটা ভালো হয়েছে, কিন্তু তারা নির্বাচিত নেতৃত্বের কাছে ক্ষমতা দেয়নি। এটা একটা মহা অপরাধ, এবং যে কারণে তা পাকিস্তান ভেঙে গেছে, যে কারণে মুক্তিযুদ্ধ। ঠিক তেমনি এখন যদি আমার ভোটারের কাছে সেই ক্ষমতাটা আমরা অর্পণ করতে ব্যর্থ হই, তাহলে নতুন সংকট তৈরি হবে, নতুন অবস্থা তৈরি হবে। অর্থাৎ মানুষের উপর নির্ভর করা, কুলি মজুর পেশাজীবী সব শ্রেণীর মানুষের ভোটারের কাছে যেতে হবে। অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, যেটা উনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নত হয়নি, উন্নত করতে হবে। শুধু আইন শৃঙ্খলা বাহিনী না, প্রশাসন। এখন টোটাল ব্যাপারটা কিন্তু এখনো গত সরকারেরই মানুষজনই সব ক্ষেত্রে, মানে এটা বিচ্ছিন্ন না, সংবাদপত্রের ক্ষেত্রে অথবা একটা এনজিওর ক্ষেত্রে, অথবা আমি এটাকে খারাপ দৃষ্টিতে, অনেক মানুষ আছে যে বলার অধিকার ছিল তার, কিন্তু সে বলার মতো পরিস্থিতি পরিবেশ নাই। এটাকে আপনাকে উন্মুক্ত করতে হবে। অর্থাৎ আপনি সব জায়গায় কর্তৃত্বপরায়ণতা আবার নিয়ে আসবেন, তাহলে মীমাংসা নাই আমার বিবেচনায়। আর কে থাকবে আর কে থাকবে না, ওটা মানুষ নির্বাচন করুক না, সময় হয়তো সময় বলে দিবে। নিশ্চয়ই। শামসুজ্জামান দুদু, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, আপনি ভালো থাকবেন। অন্যদিন আপনার আরও মতামত নেওয়ার চেষ্টা করব। একই সঙ্গে সোহরাব হাসান, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন মূল্যবান। দর্শক, ঐক্যের বাংলাদেশ এবং অগ্রগতির বাংলাদেশ দেখতে চায় মানুষ, এটাই আসলে প্রত্যাশা। আলোচকরা তাই বলবার চেষ্টা করছিলেন। দেশ ভাবনার এই মুহূর্তের বাংলাদেশের আয়োজন আজকেই শেষ করতে হচ্ছে। প্রতি রবিবার এবং বুধবার রাত 11টার সংবাদের পর আমাদের এই আয়োজনে যুক্ত থাকবার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।